দর্শক স্বাগত জানাচ্ছি দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশের বিশেষ পর্বে। আজকের আয়োজন ঈদ বিনোদন ও চলচ্চিত্রের ভাবনা নিয়ে। পবিত্র ঈদুল আজহায় মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে 6টি সিনেমা। সবকটি সিনেমা নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ রয়েছে। আমরা দেখেছি কোনো সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে এবং কোনো সিনেমা নিয়ে দর্শক এখন থেকে হিসেব করছেন যে কোনটি সে দেখবেন। বাংলাদেশের মানুষ বিনোদন প্রিয়, বিশেষ করে ঈদ এলেই আমরা দেখেছি সিনেমা প্রেমীদের আনন্দের সীমা থাকে না। এই ঈদে যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে রয়েছে তাণ্ডব, ইনসাফ, টগর, উৎসব, নীলচক্র ও এশা মার্ডার। দেখা যাক কোনটি দর্শকপ্রিয়তা অর্জন করে। সিনেমা ও তারকাদের ঈদের আনন্দ নিয়ে আজকের আমাদের আড্ডা। স্টুডিওতে উপস্থিত আছে এই মুহূর্তে আমার বাম পাশে রয়েছে অভিনেত্রী পূজা চেরি এবং তার পাশেই রয়েছেন অভিনেতা আদর আজাদ। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনি কেমন আছেন? শুরুতে আপনারটা শুনতে চাই। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও ঈদ চলে এসছে, কিছুদিন পরই আসলে ঈদকে কেন্দ্র করে আপনাদের সিনেমা মুক্তি পেচ্ছে। আমি প্রথমে আদর আজাদের কাছে শুনতে চাই, আপনার সিনেমা নিয়ে এখন প্রস্তুতি কেমন? নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সিনেমা প্রমোশন নিয়ে ব্যস্ততা কেমন কাটছে? এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে, একটু রাশের মধ্যে আছি আমরা সবাই। বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলছি, সিনেমার আড্ডা দিচ্ছি, কথা বলছি। এই তো দর্শকের আমরা আমাদের যে কয়টা কন্টেন্ট রিলিজ হয়েছে এখন পর্যন্ত, তো আমি পার্সোনালি অনেক আশাবাদী। তো এখন বাদবাকি আরও যেহেতু 1-2টা দিন আছে, ইনশাল্লাহ দেখা যাক। পূজার কাছে আসতে চাই, এবার ঈদে যেহেতু সিনেমা মুক্তি পাচ্ছে, এবার কি বিশেষ কোনো প্রস্তুতি রয়েছে কিনা বা কি রকম ঈদের প্ল্যান এবার? না, বিশেষ প্রস্তুতি আসলে তখনই নেওয়া হয় যখন প্রথম সিনেমা রিলিজ হয় ঈদে এবং প্রথম অভিনীত সিনেমা রিলিজ হয়। তো ওই প্রস্তুতিটা আসলে প্রথম সিনেমাতেই নেওয়া হয়ে গেছে, পোড়ামন 2। তো ওরকমভাবে আর প্রস্তুতি নেওয়া হচ্ছে না, শুধু একটা জিনিসই করছি এবং একটা জিনিসই নিজের মধ্যে চলছে, এক্সাইটমেন্ট। কারণ যখনই আসলে ঈদের মতো এত বড় একটা ফেস্টিভ্যাল সিনেমা রিলিজ পায়, সো এক্সাইটমেন্টের লেভেলটা অনেক হাই হয়ে থাকে। সো ফিঙ্গার ক্রস, দেখা যাক কি হয়। আমি আদরের কাছে চলে যাচ্ছি, প্রত্যাশা কেমন? কারণ এবার ঈদে তো আরও 5টি সিনেমা রয়েছে আপনাদের সিনেমার সাথে, তো নিশ্চয়ই প্রতিযোগিতা বেশ ভালো হবে। তো আপনার প্রত্যাশা কেমন? প্রত্যাশা তখনই বেড়ে যায় যখন দর্শকরা আসলে খুব ভালো ভালো ইতিবাচক মন্তব্য করে। ইভেন এটা কিন্তু কাজের স্পিডটা অনেকটা বাড়ায়। ইভেন ভালো কাজের সাথে যে বাংলাদেশের দর্শকরা আছে, এটা তারা গতবারের ঈদেও তারা প্রমাণ করেছে। গতবারে যে কয়টি ছবি রিলিজ হয়েছে তাদের প্রত্যেকের জায়গা থেকে অনেক ভালো ব্যবসা করেছে, প্রডিউসার সফল হয়েছে, হল মালিকেরা খুশি হয়েছে। তো সেখান থেকে ইনশাল্লাহ প্রত্যাশা তো অনেক বেশি। এটা আসলে প্রকাশ করার মানে মুখে বলে আসলে সাইকোলজিক্যাল জায়গাটা বোঝানো অনেক টাফ। আশাবাদী, অনেক বেশি বলবো না, আবার অনেক কমও বলবো না। আমার কন্টেন্ট নিয়ে আমি আশাবাদী, আমাদের কন্টেন্ট নিয়ে আমি আশাবাদী। টগরে পূজাকে কি রূপে দেখবে দর্শক? টগরে পূজাকে প্রতিবাদী একজন নারী, যার নাম জয়িতা, যে কিনা আসলে কোনো অন্যায় অবিচার কোনো নারীর প্রতি, কোনো পুরুষের প্রতি, যে কারো প্রতি, কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার আসলে সহ্য করতে পারে না সে, এবং সে অনেক বেশি প্রতিবাদী। সে নিজের মানে নিজের সম্মান কিভাবে বজায় রাখতে হয় এবং অন্যদের সম্মান কিভাবে বজায় রাখতে হয় সের জন্য প্রতিবাদ করা যায়, মানে প্রতিবাদ করতে পছন্দ করে জয়িতা। আমি কিন্তু ট্রেলারে দেখলাম যে আপনি বেশ মারমুখী, এবং এই মারমুখী পুরো ট্রেলার জুড়ে একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। তো আপনার আসলে চরিত্রটা কিভাবে আসলে আমাদেরকে জানাবেন? কারণ অনেক সময় চরিত্র রিভিল করতে চায় না নায়করা। স্ক্রিনে যেটা দেখা গেছে, এখানে প্রথম ডায়লগটা এরকম ছিল যে জয়িতা কোনো রক্ষিতা না, জয়িতা আমার বউ। তার মানে এখানে পরিষ্কার যে মোটামুটি টগর আসলে জয়িতার কি, কিংবা জয়িতার জন্য কতটুকু কি করতে পারে। এখানে বন্ধুত্বের গল্পের জায়গাটা থেকে একটা জিনিস, এখানে একটা মেসেজ, একটা খুব সুন্দর একটা কথা আছে। যেহেতু আমরা এতিম, এটা নিয়ে কথা আছে। আবার দেশ নিয়ে রোজিয়াপা যখন ডায়লগ দিচ্ছেন তখন দেশের কিছুটা অংশ উঠে এসেছে। তো সব কিছু মিলে চরিত্রটা এখনও আমরা কোথাও আসলে ওইভাবে কি বলে যে এর বাইরে আসলে কোনো কিছু বলতে চাইনি। এখনও আমার মনে হয় না যে এটা বলাটা কিংবা একটু
একটু টুইস্টটা রেখে দিই, আসলেই ক্যারেক্টার কিংবা চরিত্রটা কি। জয়িতা তো অবশ্যই প্রতিবাদী, সেটা দেখাই গেছে, একদম স্ক্রিনে একটা থাপ্পড় দিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি যে কিসের জন্য কি করছি, এই যে ফাইটগুলো কিংবা এই যে মারমুখী কেন, একটা জিনিস হতে পারে যে, একটা যদি ছোট করে বলি, একটা জিনিস হতে পারে যেই টগর হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে বাইরে অনেক কিছু করতে পারলে হয়তো বা এক দুইজনের কাছে একটু মানে এইভাবে আসলে অ্যাপ্রোচিংটা তার থাকে না কিংবা হয় না। আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে আপনার ট্রেজারে দেখা গিয়েছে একটা মারমুখী বিষয়। তো আমরা এখন বর্তমান সময়ে যেই সিনেমাগুলি মুক্তি পাচ্ছে, বেশিরভাগ সিনেমায় আমরা দেখছি যে ভায়োলেন্স, প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে। এই ভায়োলেন্স সমাজে আসলে কি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি দুজনের কাছেই প্রশ্নটা, আপনি শুরুতে বলেন। না, এটা তো এন্টারটেইনমেন্ট মূলক আমরা কাজ করি এখন। ট্রেন্ডিং এর জায়গা থেকে কিংবা দর্শক যেটা আগ্রহ পোষণ করছে, যে জায়গায় দর্শক দেখতে পছন্দ করছে, এটার বাইরে তো আমরা কাজ করতে পারবো না। আর বাইরে কাজ করলেও সেটার আসলে এটা কি হয় যে একটু এক্সপেরিমেন্টাল হয়ে যায়। আর একটা ফুল লেন্থ, একটা ফুল প্যাকেজ কমার্শিয়াল সিনেমা কখনো এক্সপেরিমেন্টাল হতে পারে না, মানে এটাতে একটু শেকিনেস আছে। আর আমরা যেহেতু মেইন স্ট্রিমেরই একদম মেইন স্ট্রিমের মানুষ, মেইন স্ট্রিমে কাজ করছে। একটা ছোটোবেলায় কি হতো, আপনারও মনে আছে যে আমরা একটা ছবি যখন বিটিভিতে দেখতাম, তখন কিন্তু সিনেমা শেষে কিন্তু নিজেকে মানে ওই ক্যারেক্টারটা ভাবতাম, কিংবা যখন একটা ভালো একটা গান দেখছি তখন কিন্তু মনে মনে কিন্তু ওইটা কিন্তু পোষণ করতাম। তো এটা সমাজের, এটা আমাকে আমার অনুযায়ী কি বলে, আমি আমার কি এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রশ্নটা আমার কাছে অনেক বড়, যে সমাজের কাছে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারছে কিনা। কারণ দেখেন, আমরা যখন ধূমপান, এটা কিন্তু আমরা লিখে দিচ্ছি, অথচ স্ক্রিনে কিন্তু আমরা হচ্ছে এটা সব কিছুতেই, সিগারেটের প্যাকেটেও কিন্তু ওই জিনিসটা লেখা থাকে। এখন মানুষ কোনটা নিবে, এটা থেকে যদি আসলে সে তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম নেওয়ায়, তাহলে এটাকে কি বলবো, আমরা জাস্ট এন্টারটেইন করি, আমরা জাস্ট এন্টারটেইনার, আমরা জাস্ট অভিনেতা, অভিনেত্রী, আমরা জাস্ট মানুষকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য আমরা কাজ করে যাই, আনন্দ দেওয়ার জন্য কাজ করে যাই বেসিক্যালি। একই প্রশ্ন পূজার কাছে রইল যে ভায়োলেন্স আমাদের সমাজে আসলে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলে কিনা। না দেখুন, আসলে আমাদের সবসময় যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু করতে হয়। তো তো এখনকার দর্শকরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ইন্টেলিজেন্ট, এবং তারা ভায়োলেন্স দেখতে পছন্দ করে। আর আমরা এমনভাবে আসলে কাজগুলো করি যেটা আসলে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া আসলে জন্মাবে এরকম কোনো কাজ আমরা করতে চাইও না, এবং আমরা করিও নি। এবং অবশ্যই আমাদের সেন্সর বোর্ড আছে, তারা সিনেমাটা দেখে, এবং অনেক বিজ্ঞ মানুষ আছেন, তারা খুবই জানে, তারা খুবই বোঝে বলেই আসলে আমরা সেন্সর সার্টিফিকেটটা পাই। এবং আমাদের টগর সিনেমাটা কিন্তু একদম আনকাট সেন্সর পেয়েছে, সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সো ডেফিনেটলি তারা বোঝে বিধায় আমরা কিন্তু আনকাট সেন্সর পেয়েছি। সো আমার কাছে মনে হয় না যে এই ভায়োলেন্সটা আসলে দর্শকদের মধ্যে কোনো খারাপ কিছু জন্মাবে। সো ঠিকঠাক, আমরা সে যেটা বললো যে বিনোদন দেওয়ার জন্য আমরা যতটুকু করা প্রয়োজন ততটুকুই করি। আমি এবার একটু ইন্ডাস্ট্রির প্রসঙ্গে আসি। আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি যে প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু সেটা শুধুমাত্র ঈদ কেন্দ্রিক। ঈদ ছাড়া কিন্তু কোনো সিনেমাই আমরা আসলে মুক্তি পেতে দেখি না। আপনার যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে বেশিরভাগই কিন্তু ঈদ কেন্দ্রিক মুক্তি পেয়েছে, কয়েকটা সিনেমা হয়তো ঈদ ছাড়া মুক্তি পেয়েছে। আমার তিনটা ছবি ঈদে মুক্তি পেয়েছে। তো ঈদেই আসলে কেন মুক্তি দিতে হবে? কারণ আমাদের দেশে তো এখন সিনেমার সংকট রয়েছে। তো আপনার কাছে কি মনে হয়, ঈদেই কেন আপনার সিনেমা মুক্তি দিতে হবে, অন্য সময় কেন নয়? অন্য সময় তো এর আগেও সিনেমা মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এখন যেটা হয়ে গেছে দেখেন, গত রমজানের ঈদের আগে থেকে কিন্তু এক বছরে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে, কিংবা কয়জন প্রডিউসার এই সাহসটা করেছে, কিংবা ওই জায়গাটা থেকে একটা প্রজেক্টকে সুন্দর মতো করে নেওয়ার জন্য কিংবা দর্শককে হলমুখী করার জন্য। হ্যাঁ, এটা বলতে পারেন যে ঈদ ছাড়া কেন না, আবার এটাও বলতে পারেন যে ঈদেই কেন। এখন যদি বলি যে ঈদ ছাড়া কেন না, সেখানে আমাদের অনেক বড় একটা হয়তো বা আমার যেটা মনে হয় একটু দুর্বলতা আছে। কিন্তু হাওয়া কিন্তু ঈদে আসেনি, তারপরে কিন্তু হাওয়া সুপার ডুপার হিট করে গেছে। তো একটা প্রোডাক্ট তো আসলে বানালে না, এটা তো কনজিউমারের কাছে পৌঁছাতে হবে। তো এটার জন্য একটা বড় মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে, অনেক কিছুই লাগবে। সো এইটা যদি করতে পারে কোনো প্রডিউসার কিংবা কোনো প্রোডাকশন হাউস, তাহলেই ঈদ ছাড়াও এখন মুক্তি দেওয়া সম্ভব, যেহেতু এখন দর্শক হলমুখী। আর যদি বলি ঈদে কেন, গত বছরে যেরকম 4টা সিনেমা রিলিজ হয়েছে, গত বছরে যে রমজানের ঈদে, এই ঈদেই কিন্তু 4টা ছবি খুব সুন্দর, মানুষ কিন্তু এখন হলমুখী হয়েছে। তো একটা তো অনেক দিন পর যখন একটা আপনি আশার আলো দেখবেন, কিংবা একজন প্রডিউসার যখন সেই স্বপ্নটা দেখতে পারবে, তার যদি মার্কেটিং প্ল্যান স্ট্র্যাটেজি ঈদ ছাড়া যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ এই বছর থেকে ঈদের পরেও সিনেমা রিলিজ হবে। মানে এটা কি তাহলে প্রযোজকের আত্মবিশ্বাসের অভাবের কারণে?
প্রযোজক শুধু তো প্রযোজককে একা সিনেমা বানাতে পারে না তো, এটা তো প্রযোজক লগ্নিকারক, সে টাকা দিচ্ছে, কিন্তু এটা ক্যামেরার সামনে নিয়ে আসছে কিংবা যে আমাদের স্ক্রিপ্ট রাইটার প্রথমে যে আসলে প্রথম করণীয় কাজটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট যিনি করেন উনি, কিংবা ডিরেক্টর, তারপর না টিম, তার অনেক পরে আসলে আর্টিস্ট আসে। তো এখন একটা ছবি যদি লেন্দি হয়ে যায় কিংবা ওই প্রসেসের কারণে এখন প্রডিউসারদের, এখন অনেক কর্পোরেট প্রডিউসার বলবো না, একদম প্রফেশনালভাবে অনেক হাউস কাজ করছে। তো ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না যে ঈদ ছাড়া আমরা যখন বাংলাদেশে সিনেমা রিলিজ হবে তখনই আমাদের ঈদ মনে হবে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি শুরুর দিকে আপনার প্রযোজনা সংস্থা থেকেও কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তো এখন বর্তমানে বাংলাদেশে যদি সিনেমা কেউ নির্মাণ করে, এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? একদমই ঝুঁকিপূর্ণ না, একদমই ঝুঁকিপূর্ণ না, কারণ দীপ্ত প্লে আছে একটা ওটিটি, রাইট? আবার দীপ্ত চ্যানেলও আছে। তো এরকম অনেক কিছুই আছে বাংলাদেশে। একটা সিনেমা থেকে প্রডিউসার টাকা পাওয়ার এখন অনেক অপশন আছে। ডিজিটালি যদি বলি, আপনি ইউটিউবের কথা বলেন কিংবা ওটিটির কথা বলেন, আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ইভেন আমার যতদূর মনে পড়ে, আমার প্রথম ছবি হচ্ছে ডিজিটাল রাইটসটা দীপ্ত টিভি নিয়েছিলেন। তো ওই জায়গাটা থেকে ধরেন প্রডিউসার মোটেও শঙ্কিত হওয়ার কিংবা ওই ভয়টা এখন থাকে না যে লগ্নিটা ফিরে আসবে কিনা। আমি তো মনে করি যে এখন আমরা অনেক ভালো একটা অবস্থানে আছি, যেখানে 50 to 70% টাকা রিটার্ন আসার একটা গ্যারান্টি থাকে, যেটা আমাদের ওটিটি কিংবা ডিজিটালাইজেশনের জায়গা থেকে ইউটিউবের কথা বলতে পারি, আবার হচ্ছে আপনার হিন্দি ডাবের রাইটের কথা বলতে পারি, বিভিন্ন রাইটস আসলে গানের রাইটস আছে, এখন অনেকগুলো মাধ্যম আছে টাকা আসার। কিন্তু ওই পর্যন্ত একটু এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করলে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা কি বলে এটাকে লাভবান বিজনেস হিসেবে অনেক মানুষজন কিংবা অনেক প্রডিউসাররা মনে করতে পারেন, কিন্তু সেটা করতে হবে। আমি এবার পূজার কাছে আসি। পূজা তো শিশু শিল্পী হিসেবে আমি ভাবলাম যে আমি আজকে নেই, আজকে খালি না, অবশ্যই আছেন আপনি। আপনার কাছে আসছি এবার। আপনি তো শিশু শিল্পী হিসেবেই আসলে অভিনয় শুরু করেন, এখন আসলে ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন নায়িকা। তো আপনার কাছে কি মনে হয় ইন্ডাস্ট্রির এখন সবচেয়ে বড় সংকট কি? আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রির সব থেকে বড় সংকট হচ্ছে হল। কারণ আমরা এখন যেই পরিমাণে চেষ্টা করছি গল্প নির্ভর এবং ভিজুয়াল সব কিছু মিলিয়ে একদম টোটাল প্যাকেজ একটা সিনেমা বানানোর, সেটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটা আসলে আমাদের নেই। সেটা হতে পারে প্রমোশন, সিনেমা হল। সো এই দুইটা জিনিস যদি স্ট্রং হয় না, আমাদের ইন্ডাস্ট্রির আর পেছনে তাকাতেই হবে না। কিংবা আমরা উদাহরণ দেই বলিউড, হলিউড কিংবা আমাদের পাশের দেশের টলিউড, এদের উদাহরণ দেই, এই উদাহরণই দিতে পারবে না। ওরা বরঞ্চ আমাদের উদাহরণ দিবে যে ঢালিউডে এমন এমন হচ্ছে। সো এই দুইটা জিনিসটা স্ট্রং হলে একদম পারফেক্ট ইন্ডাস্ট্রি হবে আমাদের। আপনি তো টলিউডের সিনেমার যৌথ প্রযোজনায় কাজ করেছেন। জি। তো আপনার কাছে কি মনে হয় ওরা কোন জায়গাগুলো থেকে আমাদের থেকে এগিয়ে রয়েছে, আমরা কোন কোন জায়গাগুলোতে পিছিয়ে রয়েছি? এটা আমি আসলে ওরকম মানে স্পেসিফিকলি বলতে পারবো না, বাট ওদের টাইম সেন্স অনেক ভালো এবং ওইখান থেকে আমি শিখেছি যে টাইমলি আসাটা খুব ইম্পর্ট্যান্ট। কে খেলো না খেলো ওটা তো পরের বিষয়, খাবারটা ওদের কাছে ম্যান্ডেটরি না, ওদের কাছে টাইমলি আসাটা ম্যান্ডেটরি এবং টাইমলি ক্যামেরার সামনে দাঁড়ানোটা ম্যান্ডেটরি। সো এই জিনিসটা ওদের অনেক 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 বেশি ভালো লেগেছে। সো ওইখান থেকে না আমি আসলে যখন আমার কোনো জায়গায় যেতে লেট হয় তখন আমি মানে সিক ফিল করি যে আমার লেট হয়ে গেছে, আমার টাইমটা আসলে মিলছে না। সো এইটা মাঝে মাঝে ওনার একটু মানে কষ্টকর হয়ে যায়, কারণ আমি টাইমলি সেটে যাই, যখন ওনার কাছে কল যায় যে নায়িকা চলে এসেছে তখন উনি হসফস করে যে হ্যাঁ এখন তো আমার যেতে হবে, আর একটু ঘুমাতে পারলাম না। তো ব্যাপারটা আসলে এরকম। জয়িতা কোনো রক্ষিতা না, জয়িতা আমার বউ। পান্দে আমি অনেক খারাপ, আমি জানি, কিন্তু আমি তোরে অনেক ভালোবাসি। কারণ আমরা কুত্তার বাচ্চা। তোমার মতো মানুষের জন্য এই দেশটা জাহান্নাম হয়েছে। আমি মারলে মইরা যাবি একদম।
পূজা, আপনার সাথে কথা হচ্ছিল ইন্ডাস্ট্রি নিয়ে। আমি এবার একটু আপনাদের টগর আবার ফিরে আসতে চাই। আপনারা টগর নিয়ে তো নিশ্চয়ই বিভিন্ন হলে হলে ঘুরবেন, তো এবার আসলে হল ঘোরার প্ল্যানটা কি রাখছেন? হল ঘোরার প্ল্যানটা আসলে যেহেতু এখনো ওই রকম প্ল্যান আসলে করা হয়নি, বাট বিভিন্ন হলে হলে যাব, এটা প্ল্যান আছে। বাট কোন কোন হলে আগে যাব এটা আসলে ডিসিশন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো জানতে পারিনি। সো দেখা যাক। এমনও আবার হতে পারে যে হুট করে দর্শকদের সাথে বসে সিনেমা দেখছি, এটাও হতে পারে। আগে থেকে আভাস না দিয়ে। আগে থেকে আভাস না দিয়ে। হলে তো এর আগে অনেকবার সিনেমা হলে গিয়েছিলেন, আপনাদের সিনেমা মুক্তির পর মজার কোনো মুহূর্ত রয়েছে কি হলে ঘুরতে গিয়ে? হলে ঘুরতে গিয়ে মজার কোনো মুহূর্ত কি, দর্শকদের সাথে, দর্শকরা মানে হয় না, আমরা তো আসলে সবসময় এরকম কি বলে অনেক অ্যানাউন্সমেন্ট করে যাই যে আমরা আসছি। তো একটা সময় আমরা করেছিলাম, হুট করে চলে গিয়েছিলাম, তারা বিশ্বাসই করতে পারছিল না যে আমরা তাদের সাথে বসে সিনেমা দেখছি। সো এরকম টুকিটাকি তো দর্শকদের সাথে এটা এক্সপেরিয়েন্স অনেক আছে। সারপ্রাইজ করে যখন নিজের ছবি আমি বসে থেকে দেখছি, সেটা আমার কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু পর্দার মানুষটা যখন আপনার পাশে বসে আছে, আপনি জানেনই না, তখন যদি সিনেমা শেষের পরে যখন স্পটলাইটটা পড়ে, তখন তো আসলে তখন ওই চেহারা না, এটা অন্যরকম একটা ফিল দেয়। কিংবা তাদের যে উন্মাদনা ছবিতে, সিটি পড়তেছে কিংবা তালি দিচ্ছে, কিংবা তাদের নিজস্ব ভাষায় কেউ বলতেছে মার, কেউ বলতেছে, থাকে না একটা কখনো কখনো দর্শক এমন ভাবে ইন্টারাপ্ট করে কিংবা নিজেকেই সেই ক্যারেক্টারটা মনে করে, ওই যে উনি যেটা বললো আর কি। তো এটা এর থেকে মজার ঘটনা আর কি হতে পারে বলেন? হলে হলে ঘুরছেন, হলে হলে আপনাদের সিনেমার প্রমোশন করেছেন, তো কি মনে হয়েছে যে হলগুলো, বাংলাদেশের যে হলের এখন অবস্থা, অনেকগুলো হলই কিন্তু আসলে জাস্ট ঈদের জন্য খোলে, ঈদের পর আবার বন্ধ হয়ে যায়। তো এই যে হলের দুরবস্থা, এটা একজন শিল্পী হিসাবে আপনাকে কতটুকু আসলে পীড়া দেয়? না দেখেন, আমরা তো একটা জায়গায় থেমে থাকি না। শিল্পীর জায়গা থেকে যদি বলেন, আমরা কিন্তু ডে বাই ডে নিজেকে কিংবা নিজেদেরকে কিন্তু ইমপ্রুভ করছি। দ্যাট ইজ মাই, এটাকে কি বলে, ইনভেস্টমেন্ট। তো একটা হলের বিজনেসের জায়গাটা থেকেও ওনাদেরও আসলে ওই জায়গাটাতে আসতে হলে তো, ওনাদেরও তো ইনভেস্টের জায়গাতে আসতে হলে তো ওইখান থেকে তো তাদের যেই যেই অ্যামাউন্টটা কিংবা বেনিফিটটা তারা আশা করছে, ওই জায়গায় তো যেতে হবে। কিন্তু সেজন্য আমাদেরও যেরকম অনেক ভালো ভালো ছবি লাগবে, আমি একটা হল করলাম, করার পরে আমার এসি হল কিংবা সব কিছু মিলে 500-800, আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, যে কিংবা 2000 সিটের আমি একটা হল করলাম, আমি সব কিছু করলাম, কিন্তু শেষমেশে আমার কি হলো যে আমি প্রোডাক্ট পেলাম না। তো আমাদেরও তো ওই প্রোডাক্টটা দিতে হবে তাকে, তো ওনাদেরও ইনভেস্টমেন্ট লাগবে, আবার প্রডিউসারেরও ইনভেস্ট করতে হবে। প্রডিউসার যেরকম সিনেমা বানাতে হবে, ভালো ভালো সিনেমা বানাতে হবে, সারা বছর 1-2টা করে প্রত্যেক মাসে সিনেমা রিলিজ করতে হবে, আর তাহলেই না হল মালিকেরা ওই জায়গায় যেতে পারবে। শুধু তো একা হল মালিকদের ওপরে চাপ দিলে তো আসলে, কিংবা ওইভাবে যদি যাই তাহলে তো হবে না। কারণ যখন আমার হাতে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, তখন আমি আসলে সিলেক্ট করতে পারবো কোনটা আমি নিব, কোনটা নিব না, কিংবা কি করব আমি। তো ফার্স্ট অফ অল আমাদের ভালো ছবির প্ল্যান করতে হবে, ভালো ছবি রিলিজ করতে হবে। 1টা 2টা 3টা 4টা ছবি যখন রিলিজ হয়ে যাবে, তখন হল মালিকেরা তাদের বিজনেসের সাথেই কিন্তু তারা ইনভেস্ট করবে, এটা রেগুলার প্রসেসেই হবে। তো যেহেতু ভালো একটা সময় শুরু হয়েছে, পরপর যাচ্ছে ছবি ভালো, আলহামদুলিল্লাহ। তো এবার একটা কিছু হতে পারে বলে আমার আত্মবিশ্বাস, কিংবা তারা এই বিষয়টা দেখবে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো এখন বড় বড় বাজেটে সিনেমা হচ্ছে, এবং সেই সিনেমাগুলো ঈদেও মুক্তি পাচ্ছে, ঈদ ছাড়াও মুক্তি পাচ্ছে। তো এই যে সিনেমার বাজেট, এই বাজেট নিয়ে আসলে আপনি অভিনয় শিল্পী হিসেবে কতটুকু সন্তুষ্ট? আমি 100% সন্তুষ্ট। এখন আমার ধরেন, আমি তো এখন বললে হবে না যে আমি যদি একটা 50 কোটি টাকার ছবি করতাম, কিংবা এত 100 কোটি টাকার একটা ছবি করতাম, কি 200 কোটি টাকার একটা ছবি করতাম, আমি অনেক কিছু করে ফেলতে পারতাম। নট লাইক দ্যাট। কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থান, আমাদের জায়গা কিংবা কাজের অবস্থান, হলের অবস্থান, সব কিছুই চিন্তা, ওইটা যে হবে না তা না। কিন্তু বাংলাদেশে যখন 1000 সিনেপ্লেক্স হবে, তখন কিন্তু আমাদের বাজেটটাও কিন্তু 1000 কোটি টাকা ক্রস করে যাবে। তো সব কিছু মিলেই আসলে যেই বাজেট আছে, যে বাজেটে আমরা কাজ করতে পারছি, এটাতেই আলহামদুলিল্লাহ, এটাতেই আমরা আমাদের বেস্ট আউটপুটটা দিচ্ছি। পূজা, আমাদের দেশের সিনেমা এবং বাইরের দেশের সিনেমায় বাজেটে তো অনেক পার্থক্য। তো তোমার কাছে কি মনে হয় যে কোনো দিক থেকে এই বাজেটটা আমাদের দেশে আরেকটু বেশি হওয়া উচিত, বা আমাদের সিনেমাগুলো আরও একটু বড় বাজেটের সিনেমা হলে হয়তো আরও বেশি ভালো হতো?
দেখুন, বাজার অনুযায়ী আসলে সেরকম বাজেট হওয়া উচিত। আমাদের থেকে অনেক গুণ এগিয়ে হচ্ছে আমাদের পাশের দেশের যে যারা সিনেমা করছে, অনেক 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 গুণ এগিয়ে। তাদের মার্কেট অনেক বড়, তাদের সিনেমা হল অনেক বেশি এবং তাদের বাজেট অনেক বেশি। সো সব মিলিয়ে যদি আমরা আমাদের বাজেট অনুযায়ী, যেমন আমি আজকে একটা 500 টাকা দামের একটা সালোয়ার কামিজও পরে আসতে পারতাম, হ্যাঁ। তো ওটা আমি কিভাবে আমার দর্শকদের কাছে উপস্থাপন করছি সেটা আমার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু ওটা এমনভাবে পরে আসবো যেটা আসলে দেখতে মনে হবে যে ও মাই গড, এটা মনে হয় 10,000 20,000 টাকা দাম, কিন্তু আসলে ওটা 500 টাকার একটা 3 পিস। সো ওরকমভাবে চিন্তা ভাবনা করেই আসলে আমাদের সব কিছু করা উচিত, যে মানে একদম সীমিত বাজেটে আসলে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন যেন করতে পারি, এরকম মনোভাব নিয়ে আসলে কাজ করা উচিত। আমাদের যখন বাজারটা বড় হবে, মার্কেটটা বড় হবে এবং অনেকগুলো সিনেমা হল হবে, আরও অনেক প্রডিউসাররা আসবে, আশাহত না হয়ে অনেক সিনেমা বানাবে, তখন আসলে আমরা মনে হয় বাজেট অনেক গুণ বাড়াতে পারবো। এখন আসলে হয় 1 কোটি কিংবা 2 কোটি কিংবা 10 কোটি সিনেমা হয়, তখন হবে হচ্ছে 50 কোটি 100 কোটি 150 কোটি। তো সেক্ষেত্রে বাজেটের সাথে তো শিল্পীদের পারিশ্রমিকের একটা বিষয় জড়িত রয়েছে। তো আপনি যেই পারিশ্রমিক পান সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? দেখুন, এটা আসলে ভ্যারি করে প্রজেক্টের উপরে। যেই প্রজেক্টটা আমাকে স্যাটিসফাইড করে এবং আমার যদি মনে হয় যে না, এই প্রজেক্টের মাধ্যমে আমি অনেক দূর এগিয়ে যাব, কিংবা আমাকে আরও 5 ধাপ এগিয়ে নিয়ে যাবে আমার জায়গা, আমার অবস্থানকে, তখন আসলে আমি আমার পারিশ্রমের দিকটা আসলে হালকা কমিয়ে নিই। আবার যখন মনে হবে যে না, আচ্ছা ঠিক আছে, করি, সিনেমা একটা করি, ঠিক আছে, তখন আসলে আমি আমার বাজেট থেকে আসলে নড়তে চাই না। তো এটা আসলে ভ্যারি করে এবং সুইচও করে মাঝে মাঝে। এবার আসি একটু 100% দেশি। হ্যাঁ, আপনার যে গানটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বেশ ভাইরাল হয়েছে, তো এই যে গান মানে একটা আইটেম গান সিনেমায় এখন কিন্তু একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। তো সিনেমায় কি আইটেম গান থাকতেই হবে এমন কোনো বিষয় কি আসলে রয়েছে, নাকি আইটেম গান না থাকলে কি দর্শক সিনেমা দেখবে না? না 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 না, এটা একদমই না, এটা একদমই ভুল কথা। আমার পোড়ামন 2 সিনেমায় কিন্তু আইটেম গান ছিল না, দহন সিনেমাও ছিল না, এবং প্রেম আমার 2-ও ছিল না, এবং অন্যান্য অনেক সিনেমায় আইটেম গান ছিল না। যদি ওটা গল্পের উপরে মানে নির্ভর করে আসলে ডিমান্ড করতো, তাহলে আইটেম সং অবশ্যই থাকতো। তো এই কয়েকটা এখনকার যে মুভিগুলো হচ্ছে, হয়তো বা আমি আমার সিনেমার কথাই বলি, আমার আইটেম গান আমাদের গল্পে ডিমান্ড করছিল, দ্যাটস ওয়াই আইটেম গান। তো ওটাতে আসলে আমি অন্য কিছুই বলতে চাই না, ডিমান্ড করছে বলে আইটেম গান আসছে। দুর্দান্ত কিছু স্টেপ দেখেছি আমরা আপনাদের নাচে, তো আপনাদের বেশ কিছু গান মুক্তি পেয়েছে। তো এই যে নাচের দুজনের যে একটা নাচের যে বিনিময় বা একসাথে যে চমৎকারভাবে নাচা, এর পেছনের পরিশ্রমটা কেমন ছিল? আমরা সময় অনেক দিয়েছি, প্র্যাকটিস করেছি। আর হচ্ছে শুরু থেকেই আমরা হচ্ছে আমাদের প্রি প্রোডাকশন টাইমটা অনেক বেশি কাজে লাগিয়েছি। আর ডান্সের প্র্যাকটিসটা আমরা মানে একদিনে তো আসলে কোনো কিছু সম্ভব হয় না, কিংবা এটা তো ধরেন আমি বিটটা মিস করলাম, ওনার তো মিস করার প্রশ্নই ওঠে না, কারণ উনি অনেক ভালো পারফর্মার সব দিক থেকে, উনি নাচেনও ভালো। তো ওই জায়গা থেকে আমারই আসলে বেশি পরিশ্রমটা হয়েছে ওনার সাথে তাল মেলাতে গিয়ে, এটাই বলতে পারি। তো নাচেন ভালো বললেন, হি ইজ আ ভেরি গুড ডান্সার। দুজনকে এগিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ভালো দুজনেই নাচেন, কারণ আমরা গানে কিন্তু সেটাই দেখতে পেয়েছি। তো গানের যে বাজেট ছিল, মানে আইটেম গান তো একটা বিগ আয়োজনে হয় আসলে, তো গানের যে বাজেট ছিল, কি মনে হয় যে আরেকটু বাজেট বেশি হলে কি গানটা আরেকটু ভালো হতো, নাকি ঠিক আছে? দেখুন, আমার কাছে মনে হয় যে যেই সময়টায় যেই কাজটা আসলে রিলিজ হয়, ওইটা ওই সময়ের জন্য। কিংবা আমি বাজেটের কথা যদি বলি, আমাদের বাজেট অনুযায়ী আসলে আমরা আমাদের গানটা করেছি। সো এটা আরেকটু বাজেট হলে অবশ্যই করতে পারতাম আরেকটু বাজেট করে, কারণ আমরা তো একটা ভালো কিছু দেখাতে চাই। সো আমাদের যতটুকু বাজেট দরকার ছিল, যতটুকু গানের জন্য বাজেট দরকার ছিল, অতটুকু দিয়ে আমরা করেছি। এর থেকে বেশি কিছু দেখাতে চাইনি, এর থেকে কম কিছু দেখাতে চাইনি, কারণ আমরা জানি বেশি লেবু চিপলে আসলে তিতা হয়ে যায়। সো তিতা না করাটাই বেটার। আমি যদি ভুল না করি, টগর আপনাদের দুজনের জুটিবদ্ধ হয়ে দ্বিতীয় সিনেমা, এর আগে আপনারা নাকফুলে অভিনয় করেছেন।
এটা তৃতীয় সিনেমা, তৃতীয়, কারণ আচ্ছা। এর মাঝখানে একটা সিনেমা করেছি লিপস্টিক, সেটা রিলিজ হয়েছে গত ঈদেই, মানে গত ঈদে বলতে গত বছরের ঈদে, রমজান ঈদে। তৃতীয় সিনেমা হিসেবে আপনাদের জুটি এবার তৃতীয় সিনেমা নিয়ে আসছে। তো আমরা দেখেছি যে 60-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচুর জুটি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছে। তো এই যে জুটি প্রথা, এই জুটি প্রথা আপনারা কতটা আসলে বিশ্বাস করেন? কে বলবে আগে? আপনি বলেন। আমি আগে বিশ্বাস করতাম, এখন আসলে বিশ্বাস করি না। প্রথম প্রথম মনে হতো যে জুটি প্রথা, ওকে ঠিক আছে, জুটি প্রথা, কারণ আমরা আগে দেখে এসেছি। এখন যদি বলি, শাবানা ম্যাম, আজিম আলমগীর, সুজাতা ছিল, হ্যাঁ আলমগীর স্যার, রাজ্জাক কবরী ছিল, তারপরে শাবানা ম্যাম, রাজ্জাক স্যার, কবরী ম্যাম, তারপর সালমান শাহ স্যার, শাবনূর ম্যাম, তারপরে এখন যদি তারপরে যদি বলি শাবনাজ নাইম স্যার, সারায়ন ম্যাডাম, একদম তারপরে হচ্ছে শাকিব খান, অপু শাকিব বিশ্বাস খান, অপু দিদি। বিশ্বাস। তো সব মিলিয়ে আসলে এই জুটিগুলো দেখে দেখে মনে হতো কি হ্যাঁ হ্যাঁ জুটি প্রথা মনে হয় এখন, বাট এখন আসলে দর্শকরা একঘেয়েমিতা পছন্দ করে না। তারা চায় চেঞ্জেস। যেমন এখন 3টা সিনেমা করেছি, অনেকে চাইছে যে আমার সাথে অন্য কোনো নায়কের সিনেমা হোক, তার সাথে অন্য কোনো নায়িকার সিনেমা হোক, বাট গল্প অনুযায়ী প্রডিউসার এবং ডিরেক্টররা মনে করে যে না, হয়তোবা এই গল্পের সাথে আদর পূজাই পারফেক্ট। সো এর জন্যই আসলে কাজগুলো করা, যে এই ক্যারেক্টারটা আদরই পারবে, এই ক্যারেক্টারটা পূজাই পারবে। সো এর জন্যই আসলে, কিন্তু আমি জুটি প্রথায় এখন আর বিশ্বাস করি না। তাহলে কি পরবর্তী সিনেমায় আমরা কি এই জুটিকে পাচ্ছি না পাচ্ছি না? পেতেও পারে, আবার নাও পেতে পারে। একটা জিনিস ক্লিয়ার করি ভাইয়া, সেটা হচ্ছে এখনকার যেই সিনেমার কলগুলো আসে আমার কাছে হোক কিংবা তার কাছে হোক, 100%-এর মধ্যে 94 কি 95% কল তার সাথেই আসে, যে একটা সিনেমা করতে চাই, এই গল্প, নায়ক আদর আজাদ। তো এইটা আসলে সেম ক্ষেত্র তার সাথেও হয়। তো এইরকম আসলে অবস্থান। তো আপনিও তো আসলে আরও নায়িকার সাথে অভিনয় করেছেন, আপনি বুবলির সাথে কাজ করেছেন, মাহির সাথে কাজ করেছেন, তো এখন পূজার সাথে কাজ করছেন। তো কি মনে হয় পরবর্তীতে কি নতুন কোনো নায়িকা আসবে, না আবার এই জুটির? এটা ডিপেন্ড করে কি ভাইয়া, যে এটা তো মিথ কখনো সত্য না, আবার মাঝে মধ্যে এটাকে সত্যও মনে করতে হবে, কারণ আমরা স্ক্রিনে তো একজনকে তো মেরে ফেলছি না, আমরা তো ডিরেক্ট কাউকে হিট করছি না, তাই না? যখন অ্যাকশনটা হয়, কিন্তু এটা কি একটা ঘোরের মধ্যে ফেলে দেওয়া দর্শকদের, কিংবা এই মানে জুটির জায়গাটা থেকে আমি যদি ওইটা টেনে তারপরে এখানে যদি আসি, এটা দেখা যায় কি দর্শকরা না একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে তাদের মধ্যে, যে ভাল লাগে দেখতে, কিংবা যেই মানুষজনগুলোর যে লেজেন্ডগুলোর কথা বলা হলো, ওনারা যখন স্ক্রিনে আসছে তখন কিন্তু দর্শকদের মধ্যে অন্যরকম একটা উন্মাদনা, একটা উত্তেজনা কাজ করেছে, যে ছবিটা আমার দেখতে হবে, কিংবা থাকে না যে একটা ব্যাপার, তাদেরকেও তো আসলে এঙ্গেজ করতে হবে। তো এটার জন্য আসলে কি দরকার, কাজের ভালো কাজ দিয়ে আসলে থাকা দরকার, সেটা গল্পের জায়গা থেকে হোক কিংবা মানে সব কিছু মিলে একটা প্রপার একটা কন্টেন্ট চাই। তো সেই জায়গাটা থেকে হ্যাঁ, নেক্সটে যদি সবাই যেটা মনে করবে, কারণ আমি তো একা কোনো কিছু মনে করলে হবে না, এখানে ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, তো অবশ্যই তারা তাদের গল্প অনুযায়ী আসলে ক্যারেক্টার পছন্দ করে, যে আমার সিনেমার হিরো কিংবা সিনেমার হিরোইন আমরা ওনাকে দেখি কিংবা একে দেখছি। তো এখন উনি যেটা বললো যে 95% কল হচ্ছে, সেম ক্ষেত্রে আমারও কাছে আসে যে ওনার সাথে আমার কাজ হবে কিংবা কথাবার্তা চলছে, এইরকম হচ্ছে। তো দেখা যায় কি অনেক দিন ধরে কিংবা 1-2টা প্রোডাকশন যখন আসে, ইভেন আপনারা এত সাপোর্ট করেন আমাদের প্রত্যেকটা টিভি চ্যানেল কিংবা অনলাইন কিংবা যেটা প্রিন্ট মিডিয়া, তো এতগুলো জিনিস যখন মানুষের মাথায় কাজ করে না, তখন এটা অটোমেটিক্যালি একটা অটোকল হয়ে যায়, একটা সাইকোলজিক্যাল একটা তো গেম আছে। তো তখন আসলে যার সাথে এখন কাজ করছি তাকে নিয়েই হচ্ছে কথা হবে। বাট একটা কথা আমার মানে এটা আমার খুবই উইয়ার্ড লাগে এবং খুবই হাসি পায়। আগেকার দর্শকের যেই চিন্তা ভাবনা আর এখনকার দর্শকের চিন্তা ভাবনা আকাশ পাতাল তফাৎ। আগেকার যুগের যখন দর্শকরা ছিলেন, সে যেটা বলছিল যে দেখতে ভালো লাগে, এখনকারও দর্শকদের দেখতে ভালো লাগে, কিন্তু পরপর যখন কোনো সিনেমা করা হয় তখন ওদের চিন্তা ভাবনা চলে আসে যে নিশ্চয়ই প্রেম চলছে। তো এই জিনিসটার কারণে না অনেক জুটি আসলে ভেঙেও যায়। না, এটা আসলে ম্যাটার করে না। এখন আমি যদি এটা বড় করে নেই তাহলে এটাই বড়, আমি যদি এটা মানে এটা আমার কাছে মনে হয়। কিন্তু তারপরেও থাকে না যে কিছু গল্পের সাথে, এখন তো ওনাকে যদি বলে যে আপনি 100 কেজি হন গল্পের প্রয়োজনে,
তাহলে আমাকে 100 কোটি টাকা দিবেন, আমি 100 কেজি হয়ে যাব। এক্স্যাক্টলি। তো এখন তো ওইটা ডিপেন্ড করে যে কোন গল্পের সাথে আসলে কে যাচ্ছে, কেমন যাচ্ছে, সবকিছু মিলেই ডিপেন্ড করে। এই পূজা বলছিল যে জুটি বেঁধে কাজ করলে প্রেমের গুঞ্জন ছড়ায়, তো আপনার সাথেও কিন্তু বেশ কিছু নায়িকার এরকম গুঞ্জন রয়েছে, পূজারও রয়েছে, কাজ করতে গেলে আমার সাথে দাদা রয়েছে। না না, ওইটা বলে নাই, উনি বলছে যে আমারও আছে, ও আচ্ছা, আমারও আছে। তো এই যে আপনারা প্রেমের গুঞ্জনগুলো আসলে কিভাবে এই বুলিং হয় অনেক সময় না, স্ক্রিনে যখন দেখে কিংবা এটা তো কে কিভাবে দেখছে, একটা সুন্দর একটা কথা বলেছে, কারণ এখন হুট করে আমি আমার মাথায় আসলে আমি হুট করে একটা কথা আমি লিখে দিচ্ছি, যে কিংবা আমার কাছে মনে হলো যে ওনাকে আমার ভালো লাগে না, ওনাকে মেনশন করে আমি একটা কথা লিখে দিলাম। ইভেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যারা কিংবা আমরা যারা কাজ করার চেষ্টা করছি, ভালো কাজ করার চেষ্টা করছি, মানুষকে এন্টারটেইন করার চেষ্টা করছি, আমাদেরকে এখন অনেক সহজ, কারণ আমি চাইলেই ফেসবুকে গিয়ে আমি আপনার নামে 2টা কটু কথা লিখতে পারবো। এটা কিন্তু তার কিন্তু কোনো কিছু হচ্ছে না, তার মানে তার এটার কোনো ফিলিংসই নাই, দরকারও নাই। কিন্তু ওই যে সব কিছু যে কি বলে যে এটা নর্মাল, এটা যে যেটাই মনে করুক, এটা খুবই নর্মাল, এটার আসলে কোনো কাউন্টার নাই আমার কাছে। এটা না, আরেকটা কথা হচ্ছে সোশ্যাল বুলিং তো আমরা থামাতে পারবো না, কারণ এখন তো আসলে একটা স্মার্টফোন আমাদের সবার হাতে। কোনো কিছু দেখলে আসলে চিন্তা ভাবনা না করে কোনো কিছু লিখে দিল, সে আসলে চিন্তা করলো না যে যাকে উদ্দেশ্য করে আমি লিখছি তারও একটা ফ্যামিলি আছে, তারও একটা অনুভূতি নামক কিছু একটা জিনিস আছে। তো ওটা চিন্তা ভাবনা না করে আসলে কোনো কিছু লিখে দিল। তো এই ব্যাপারটা আসলে আমাদের একটু সচেতন হওয়া উচিত, যে ভেবে চিন্তে আসলে কমেন্ট করা, কাকে কি কমেন্ট করছি, কি ভাষায় কমেন্ট করছি, এটা আসলে চিন্তা ভাবনা করে আসলে আমাদের কমেন্ট করা উচিত। সামাজিক মাধ্যম নিয়ে যেহেতু কথা হচ্ছে, আরেকটি প্রসঙ্গ আমি নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে পাইরেসি। আমরা দেখেছি যে গত ঈদে বরবাদের পাইরেসি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে এবং সেটা থানা পর্যন্ত গড়িয়েছে। তো আপনাদেরও সিনেমা তো মুক্তি পাচ্ছে বা আগেও মুক্তি পেয়েছে, তো এই যে পাইরেসির কবলে আমাদের ইন্ডাস্ট্রি সিনেমাগুলো ভালো অবস্থানে নেই, সেখানে যদি পাইরেসি করে সিনেমাগুলো সামাজিক মাধ্যমে চলে আসে, এটা তো আসলে অনেক বড় একটা ক্ষতি। তো এই নিয়ে আসলে প্রস্তুতি কি, বা এটা নিয়ে আপনার ভাবনা কি? এটা তো এখন ইউটিউবের যেটা এটা তো ন্যাশনাল ওয়াইজতে এটা লক করাই থাকে, প্রত্যেকটা ছবি করাই থাকে, কিন্তু তারপরেও হল থেকে যে হলে ছবিগুলো যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনের কথা বলেন কিংবা মাল্টিপ্লেক্সের কথা বলেন, এগুলোতে যদি কোনো স্ক্রিন থেকে হয়, ওখানে কিন্তু লেখা থাকে। আমি যদি মধুমিতার কথা বলি, মধুমিতার স্ক্রিনে যখন ছবি দেখতে যাই, ওখানে মধুমিতার একটা লোগো কিন্তু ঘুরতে থাকে, এটা কিন্তু বোঝা যায়, এটা ইরেজ করতে পারবেন না আপনি কোনোভাবেই। কিংবা আমি যদি সিনেপ্লেক্সও যাই, সেম। ইভেন এখানে তো সবাই ধরেন একটা হলের কর্তৃপক্ষ যারা থাকে তারাও কিন্তু এই বিষয়ে কনসার্ন থাকে। হুট করে এটা আসলে কোত্থেকে হয় এটা আমি জানি না, এটার প্রতিকার কিংবা কিভাবে আসলে এটাকে থামানো যায়, কিন্তু আমাদের আসলে চোখ কান একটু খোলা রাখতে হবে সবার। যখন একটা ছবি ভালো যাচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করে, তার ক্ষতি না করে কিংবা প্রডিউসারের ক্ষতি না করে, এটা একটু আমাদের সহনশীল হতে হবে যারা যারা এই কাজের সাথে জড়িত, কিংবা একটু দেখতে হবে। পাইরেসি নিয়ে আমি পূজার কাছে যদি জানতে চাই, একটা সিনেমা এত কষ্ট করে রিলিজ দেওয়ার পর যখন হলে না দেখে সেটা সামাজিক মাধ্যম বা ভিডিও যে চলে আসছে, তো এই যে এটাকে আসলে কত ক্ষতির মুখে পড়ছে প্রযোজক, বা আপনি একজন শিল্পী হিসাবে কি মনে হয় এটা নিয়ে ভাবনা কি? এটা আসলে আমি ওরকম ডেসক্রাইব করে কোনো কিছু বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করছে হল মালিক কিংবা তাদের সাথে জড়িত যারা যারা আছেন সেখানে, তাদের উপর ডিপেন্ড করছে। বাট এটা খুবই দুঃখজনক, কারণ আমরা এত কষ্ট করে এত দিন ধরে, যেখানে আসলে আমরা আমাদের সিনেমার উদাহরণ যদি দেই, অনেক সময় অনেক জায়গায় ওয়াশরুমও পাইনি, পানিও খেতে পারিনি, অনেক কিছু ফেস করে আসলে একটা কাজ করি, একটা সিনেমা বানাই, একটা কাজ দর্শকদের কাছে সঁপে দেই। ওটা যদি খুব সহজে ইউটিউবে চলে আসে, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে ফেলে, আমরা তো মেনলি আসলে হলের জন্যই সিনেমা বানাই। তো এটা খুবই দুঃখজনক। এই ব্যাপারটা আসলে যারা দেখে তাদের দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই যে এই ব্যাপারটা আসলে যাতে না হয়, এটাই। আমাদের দেশে শুটিংয়ের পরিবেশটা কেমন এখন? মানে আমাদের দেশে তো আমরা বিভিন্ন সময় শুটিংয়ে নানা ধরনের বিষয় আমরা শুনতে পাই, যে শুটিংয়ে গেলে একজন নারী অভিনেত্রীর জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে না, একজন থাকার ব্যবস্থায় সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা। আমরা এমনও শুনেছি যে 5 কিলোমিটার দূরে গিয়ে শুটিং করতে হয়, আবার এসে 5-10 কিলোমিটার কষ্ট করে রাতে হোটেলে থাকতে হয়। এই যে শুটিংয়ের পরিবেশ, এটা নিয়ে আসলে পূজার কাছে প্রথমে শুনতে চাই।
না, আমরা আসলে আমি বিশেষ করে আমি ওই ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করি না, কিংবা আমার যে খারাপ লাগবে সেটা আমার একদমই আমার মাথায় আসে না। কারণ আমরা চাই ভিজুয়াল যেন সুন্দর হোক, সেটা যত দূরেই হোক, কারণ আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। সো জিনিসটা যেন সুন্দর হয়, অ্যাট্রাকটিভ লাগে দেখতে, তো সেটা 5 কিলোমিটার হোক 10 কিলোমিটার হোক কোনো অসুবিধা নেই। আর যেটার জন্য আসলে মানে আমাদের ওয়াশরুম ব্যবস্থা কিংবা আমাদের যারা ফিমেল আর্টিস্টরা আছে তাদের যেই ব্যবস্থা থাকে, ওটা আমরা কোনো রকমভাবে ব্যবস্থা করে আমরা আমাদের কাজটাকে আসলে ভালোভাবে উঠিয়ে নিয়ে আসতে চাই। মানে এইটা তো আপনার স্যাক্রিফাইসের জায়গা, কিন্তু Exactly. এরকম তো আসলে হওয়া উচিত না। এটা হওয়া উচিত না। এখন ডে বাই ডে আসলে আমরা চেষ্টা করছি যাতে একটা ভালো ব্যবস্থাও হয়। এবার একটু আমরা আসলে টগরেই চলে আসি। ঈদ দিয়ে চলে ও আসছি। আচ্ছা, ঈদ, ওকে। ঈদ এবং টগর দুইটাই আসলে এবার আপনার জন্য বিশেষ, দুইজনের জন্যই বিশেষ। তো নর্মালি ছোটবেলায় ঈদটা কেমন কাটতো, এবার ঈদটা আসলে কেমন কাটবে? ছোটবেলার ঈদ তো তখনও ভালো কাটতো, অনেক ভালো কাটতো। এখনকার ঈদও ভালো কাটে, যখন ছবি রিলিজ হয় সেটা আরো বেশি আনন্দদায়ক হয় আর কি। তো ওয়াও, তো আশা করছি এবারের ঈদটা আমাদের সবারই টগরময় হবে ইনশাআল্লাহ। ইয়ে। আপনার কি ঈদ নিয়ে কোনো মজার স্মৃতি রয়েছে কিনা? ঈদ নিয়ে মজার স্মৃতি আসলে যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকেই তো আসলে সিনেমা রিলিজ, তো মজার স্মৃতি আসলে সিনেমাকে ঘিরেই। যখন আসলে প্রথম সিনেমা রিলিজ হয়, পোড়ামন 2, নূরজাহান যেটাই বলি না কেন, তখন আসলে এত ভিড় ছিল দর্শকের। নায়কের বেল্ট খুলে নিয়ে চলে যাচ্ছে, আমার জুতা নিয়ে চলে যাচ্ছে কোথায়, আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না, প্রডিউসারের জামা ছিঁড়ে ফেলছে। সো এরকম খুঁটিনাটি, খুব মানে খুঁটিনাটি কি, ওইটা অনেক বড় একটা ব্যাপার। হিরোর বেল্ট খুলে নিয়ে চলে যাচ্ছে, আমার ঘড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে, প্রডিউসারের জামা ছিঁড়ে যাচ্ছে, প্রডিউসারকে কেউ পুছতেছেই না, হিরো হিরোইনকে দেখবো। তো এই সব ব্যাপারগুলো আসলে খুব মজা লাগতো, এখনও লাগে। সো এইটাই আসলে মজার। আমরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিন্তু আমরা পূজার গুনগুন করে গান গাওয়া শুনছিলাম। পূজা কিন্তু খুব চমৎকার গান গাইতে পারে। তো আজকেও আমরা একটু পূজার কণ্ঠে দুলান গান শুনব। আপনার সিনেমারও হতে পারে। অবশ্যই আমার সিনেমার গান গাইবো, কিন্তু আরেকটা কথা, সেটা কিন্তু সেও খুব ভালো গান গায়। ও, তাহলে তো আমরা ডুয়েট শুনতে পারি। শোনাই সোহাগা, মানে এটা মানে উনি যে ভালো গান গায়, এটা হচ্ছে কি যে আমার থেকে উনি ভালো গান গায় অবশ্যই। চলে হয় না, স্কুলে কিছু আছে না যে এই তুমি ভুল করেছো, স্ট্যান্ড আপ। স্যার আমি শুধু একা ভুল করিনি, ও ভুল করেছে, ও ভুল করছে। বিষয়টা হচ্ছে তাহলে প্রথমে কে শুরু করবে এবং কি একসাথে শুরু করবে? একসাথে, সে আগে। সে আগে। না, যেহেতু ও সুন্দরী গানটা গাই, তাহলে আপনি আগে শুরু করেন। স্টার্ট। তোমার মন বোঝা দায়, তোমার মন বোঝা দায়, যায় না ধরা ভীষণ করা, কখন কি যে চায়। তোমার মন বোঝা দায়, তোমার মন বোঝা দায়, যায় না ধরা ভীষণ করা, কখন কি যে চায়। হাঁটতে পারি না, চলতে পারি না, আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি, ও সুন্দরী তুমি গলার মালা। ধরতে পারি জীবন বাজি, ও রূপসী এই তো প্রেমের পালা। চমৎকার। আসলে দুইজনই তো ভালো গান গান। তো সিনেমায় কি প্লেব্যাকের ইচ্ছা আছে কিনা? আই ডোন্ট নো। আমার আসলে ধ্যান জ্ঞান আসলে অভিনয়, সো অভিনয়টাকে আগে ফোকাস করি, ঠিকঠাক করি। যদি ভুলভাল গান গিয়ে থাকি আগে আসলে আমি ট্রল হতে চাই না একদমই। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের নায়ক নায়িকা পূজা এবং আদরের গান শুনলাম, এবং এবার তাদের নাচ দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক, সঙ্গেই থাকুন দীপ্ত টিভি।
feelings. লোকাল জিনিস লোকাল ফিলিংস একেবারে কড়া, বিদেশি মাল বড়ই ভেজাল পড়ে যাবে ধরা। আমার কাছে প্রেমের আদর, সোহাগের রঙিন চাদর, যা কিছু চাইনি নগর পাবে বেশি বেশি। বিদেশি নই রে আমি, চিজ পড়ই 100% দেশি। হাই, বিদেশি নই রে আমি, চিজ পড়ই 100% দেশি। বসিয়ায় এই মনটা তোরে চায়, দুজন মিলে ভাইসা বেড়াই প্রেমের ডিঙ্গি নাই। আয়ের বসিয়ায় এই মনটা তোরে চায়, দুজন মিলে ভাইসা বেড়াই প্রেমের ডিঙ্গি নাই। প্রেমের ব্যারাম পাবে আরাম আমার কাছে আসলে, তোর রাতেরই ঘুম হবে হারাম আমায় ভালোবাসলে। তোর প্রেমের ব্যারাম পাবে আরাম আমার কাছে আসলে, তোর রাতেরই ঘুম হবে হারাম আমায় ভালোবাসলে। আমি নরম গরম দুষ্টু মিষ্টি একেবারে তাজা, তুই চাইলে পরে করবো তোরে আমার মনে রাজা। জানি আমি রিস্কে দেবো, যেখানে আমায় বাবু, তুই সাথে করবো বাবু অনেক বেশি বেশি। বিদেশি নয় রে তুই, চিজ পুরোই 100% দেশি। হাই, বিদেশি নই রে আমি, চিজ পড়ই 100% দেশি। বিদেশি নয় রে তুই, চিজ পুরোই 100% দেশি।